দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক খাত নিয়ে। আমরা আজকে কথা বলতে চাই নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার খরচ, এই শিরোনামে আসলে কথা বলতে চাই। কারণ আমরা জানি যে আসলে সাম্প্রতিক সময়ে করোনা অতিমারির পরবর্তী অর্থনীতি যখন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পুনরুদ্ধার হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে যদি নিত্যপণ্যের বাজারের কথা উল্লেখ করি, সেখানে চাল ডাল থেকে শুরু করে দৈনন্দিন শাকসবজি, সেটি কিনতে গিয়ে আসলে সাধারণ ক্রেতা যারা রয়েছেন, নিম্ন আয়ের যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। সার্বিকভাবে এই যে জীবনযাত্রার খরচ বাড়ছে, প্রতিনিয়ত আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ছে, বাংলাদেশে খরচ বাড়ছে, তাদের আরও যে আনুষঙ্গিক খরচ এই সংসার চালানোর ক্ষেত্রে, সেটি কিন্তু ভোক্তারা আসলে নাকাল অবস্থায় দিন পার করছেন। এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন এম.এস. সিদ্দিকী, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে ভোক্তাদের পক্ষে কথা বলতে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ভোক্তাধিকার সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইদ্রিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী এবং খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আপনাকেও স্বাগত জানাই। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা শুরু করব, আমাদের সঙ্গে ক্যাবের সাধারণ সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। ভোক্তাদের যে অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি, সেটি নিত্যপণ্যের বাজারে তাদের যে জীবনযাত্রার খরচ বাড়ছে, সার্বিকভাবে ভোগ্যপণ্যের যে দাম, আপনাদের পর্যবেক্ষণ, ক্যাবের পর্যবেক্ষণ যদি একটু বলেন, এবং আদৌ কি এটি কোনোভাবে মনে হচ্ছে যে সহনশীলতার দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দ্রব্যাদির দাম সহনশীলতার দিকে যাচ্ছে এ কথা বলা যাবে না। কারণ নতুন করে যে যুগ হয়েছে যে আপনার তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এটাতে মাত্রা আর একটু বাড়ানো হয়েছে। জিনিসপত্রের দাম বাজারে ভোক্তারা যে অবস্থায় যা আছে আর কি, এটা অত্যন্ত এমনিতেই অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। তারপরে নতুন করে আবার তৈলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে সরকারের কাছে আমাদের যে আবেদন ছিল যে সরকার নিত্যপণ্য পরিমাণ কৃষিবির মাধ্যমে বৃদ্ধি করবে এবং তার সংখ্যাও বাড়ানো হবে, কিন্তু সেটা করানো হয় নাই। না করার কারণে ভোক্তারা ট্রাকের পিছনে গিয়ে লাইন দিচ্ছে এবং লাইন শেষ হয়ে যায়, কিন্তু দ্রব্যমূল্য পায় না। এটাও কিন্তু দ্রব্য পাইতেছে না। তো এই সবকিছু মিলে ভোক্তারা খুব নাকাল অবস্থার মধ্যে আছে এবং নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাস তেলের দাম বৃদ্ধি করাতে এটার সাথে আরো নতুন মাত্রা যোগ হয়েছে, দাম আরো বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারের কাছে আমাদের ক্যাবের পক্ষ থেকে অনুরোধ থাকবে ভোক্তাদের স্বার্থ দেখার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থা এটা এটা এই মুহূর্তে আমাদের তৈলের দাম বৃদ্ধি করাটা সরকারের ভুল সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এটা যে কোনো অবস্থাতেই এটা কমাই আনার জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। নিত্যপণ্য যে দ্রব্য তার দাম আরো বৃদ্ধি পাবে। জি, নিশ্চয়ই আমরা আপনার কাছে আরও বিস্তারিত শুনতে চাইব। আমাদের সঙ্গে আরও অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাইব। জনাব মোহাম্মদ ইদ্রিস, খাতুনগঞ্জের ব্যবসায়ী আমাদের সঙ্গে রয়েছেন, সাধারণ সম্পাদক খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির। মোহাম্মদ ইদ্রিস, একটু কি বলবেন যে আসলে এখন আসলে আমরা দেখছি যে নিত্যপণ্যের বা ভোগ্যপণ্যের বাজার যাই বলি না কেন, আন্তর্জাতিক বাজারের একটি প্রভাবের কথা সবাই আসলে বলছেন, দাবি করছেন যে আন্তর্জাতিক বাজারে আসলে পণ্য বা মূল্য অনেক ঊর্ধ্বমুখী। আপনারা আসলে খাতুনগঞ্জে এখনকার বিদ্যমান পরিস্থিতি আসলে কেমন দেখছেন? এখন কি আন্তর্জাতিক বাজার থেকে আপনারা যে পণ্যগুলো আমদানি করছেন, সেটির দাম কি একটু স্টেবল অবস্থায় রয়েছে, অর্থাৎ একই জায়গায় রয়েছে, নাকি আরও বাড়ছে অথবা ওঠানামার মধ্যে রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গত 1-1.5 বছর ধরে আমরা কোভিডে খুব নাজুক অবস্থা, কোভিডের কারণে জি, নাজুক অবস্থা এবং ব্যবসা বাণিজ্য আপনি সব দিকে বলেন সব ক্ষতিগ্রস্ত। কিন্তু এরপরে গিয়ে আমরা দেখলাম আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি। আপনার ফ্রেড চার্জ বেড়ে গেছে, আপনার ক্যারিং চার্জ বেড়ে গেছে, আপনার এগুলি নিয়েই আপনার সবগুলি মিলিয়ে আপনার দ্রব্যমূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি। কিন্তু আমরা এটার পাশাপাশি আরো কিছু দেখলাম আমরা, আপনি
সাবান থেকে শুরু করে আপনার এই একটা আপনার এই ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে এই সাথে সাথে এগুলির দামও বেড়ে গেছে। তো আমরা আসলে সবগুলি নিয়ে আমরাও তো একজন দিন শেষে ভোক্তা, কিন্তু আমরাও একদম হিমশিম খেয়ে যাচ্ছি এগুলির অবস্থা। তো এইগুলি আসলেই আন্তর্জাতিকভাবে কিছুটা দাম বাড়তি আছে, ঠিক আছে, তবে আমার মতে এটা একটা সরকারের নিয়ন্ত্রণ থাকা, কারণ এটা একটা মনিটরিং, সবসময় একটা মনিটরিং এর মধ্যে রাখা উচিত। তাহলে হয়তো আমরা এই ইয়ের থেকে আমরা মুক্তি হতে পারবো। জি, মোহাম্মদ ইদ্রিস, একটু কি বলবেন যে আমরা খাতুনগঞ্জে যে পণ্যের দাম যখন হয়তো দেখছি 20 টাকা, সেটি ঢাকার সাথে অনেক ব্যবধান হয়ে যাচ্ছে, আসলে অনেক বেশি ব্যবধান দেখা যায় অনেক সময় অনেক পণ্যের ক্ষেত্রে, ভোগ্য পণ্যের ক্ষেত্রে। এটি আসলে কেন হয়? শুধুই কি পরিবহন? আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা প্রতিবাদ করে আসছিলাম। আমাদের এই যে চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় সীতাকুণ্ড যে একটা স্কেল বসানো হয়েছে, আমরা এই পণ্যগুলি আনা নেওয়ার ক্ষেত্রে আমরা 13 টনের উপরে আমরা কোনো পণ্য এখান থেকে যেতেও পারে না, ওখান থেকে আসতেও পারে না। কিন্তু আপনি দেখেন সারা বাংলাদেশে আমি 16 টন 20 টন, আপনি এই যে পরিবহনগুলি 16 টন 20 টন মালামাল নিয়ে আপনার আসা যাওয়া করতে পারতেছে, কিন্তু আমাদের চট্টগ্রামে আপনি 13 টনের বেশি ঢুকতেও পারবেন না, 13 টনের বেশি পণ্য নিয়ে আপনি বের হতে পারবেন না। এটা একটা কারণ আছে, এটা একটা কারণ আছে। তারপরে আর এই যে আপনি যে দামের একটা ডিফারেন্স, আমরা আজকে বেশ কয়েক বছর ধরে আমরা দেখতেছি আপনার পাইকারি মার্কেটের যে মার্কেটটা থাকে, খুচরা পর্যায়ে গিয়ে এটা দ্বিগুণ অথবা এটা আপনার কেজি প্রতি আপনার 210-20 টাকা আপনার বাড়তি থাকে, কিন্তু এটা আসলে দেখার কেউ নেই। আমরা এখানে মনে করেন একটা হয়তো 50 টাকা একটা হয়তো 60 টাকা চিনির বাজার আছে, কিন্তু এটা আমরা খুচরা পর্যায়ে দেখলাম সেটা 80 টাকা। এখানে যদি কোন একটা মার্কেটের, যেমন মনে করেন আমাদের এক পেঁয়াজ আছে, হয়তো পেঁয়াজ আমরা বেচতেছি গেলে 40 টাকা, খুচরা পর্যায়ে গিয়ে এটা 60 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু দোষগুলি দেখতেছি সবসময় আমাদের ব্যবসায়ীদের উপরেই আসে। আসলে আমাদের এখানে পাইকারি মার্কেটে যেসব এখানে কোনো ভোক্তা আসে না, এখানে আসে ক্রেতারা, অর্থাৎ পাইকাররা আসে। পাইকাররা নিয়ে যেখানে বিক্রি করতেছে খুচরা মার্কেটে, ওইখানে আর আমাদের সাথে প্রত্যেকটা জিনিসের, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক ডিফারেন্স থাকে। তো এটা আসলে মনিটরিং এর প্রয়োজন, এটা আমরা বারবার বলে আসছি, এটা মনিটরিং না করলে এগুলি নিয়ন্ত্রণ করা যাবে না। নিশ্চয়ই এই মনিটরিং এর কথা আসলে ক্যাবের পক্ষ থেকেও নিয়মিত বলা হয়। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এম এস সিদ্দিকী রয়েছেন, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছ থেকেও আসলে জানতে চাইবো যে এই সাম্প্রতিক সময়ে আমরা যতদূর দেখছি যে সাধারণ মানুষের উপর যে নিত্যপণ্যের যে বাড়তি দামের যে চাপ, সেটি কিন্তু আসলে তাদেরকে সামাল দিতে হচ্ছে প্রতিনিয়ত, এবং খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এই ধরনের একটি আশঙ্কার কথা আমরা অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে শুনছি, এই ধরনের কথা অর্থনীতিবিদরাও বলছেন। সব মিলে আসলে সাধারণ মানুষ আসলে বা নিম্ন আয়ের মানুষ যারা, তারা কতখানি স্বস্তিতে আছেন, এবং তাদের সেই স্বস্তি যদি না থাকে সেটি ফেরানোর জন্য আসলে কি করণীয় হতে পারে? জনাব এম এস সিদ্দিকী। আপনার কথা ধন্যবাদ। আপনার শেষ প্রশ্নটা দিয়ে আমি আলোচনা শুরু করি। আসলে আলোচনা একটু করেই যায় দ্রব্যমূল্যের প্রভাব কেন বাড়ে। এখনো অবশ্য কেউ কালোবাজারি ব্যবসায়ী সিন্ডিকেটে এখনো ব্লেম করেন নাই। এটা খুব সাধারণ আলোচনা, টকশোতে আসলে এক শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট, এটা প্রাইস বাড়ায়, এই ধরনের কথা আলোচনা হয়। আমি সমাধানের কথা আপনি বলেছেন লাস্ট প্রশ্ন, সেটা দিয়ে শুরু করি। আসলে সমাধান হচ্ছে এসেনশিয়াল কমোডিটির প্রাইসটাকে মুক্ত বাজার অর্থনীতিতে একটি মাত্র জায়গায় কন্ট্রোল আছে, সেটা হচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট, এসেনশিয়াল সার্ভিস, মেডিকেল সার্ভিস, এই ধরনের সার্ভিস গুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আপনারা বলছেন, বারবার ইদ্রিস ভাইও বলছেন যে মনিটরিং করা, শুধু মনিটরিং করলে হবে না, মনিটরিং কিন্তু বাংলাদেশে হয়। গত মাসে আপনাদের এই ধরনের টকশোতে এসে আমরা জানলাম যে 12টা কমিটি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং এর জন্য। তো 12টা কমিটি বসে করেটা কি? হ্যাঁ, এখন তার মানে মনিটরিং করে কোনো লাভ হচ্ছে না বা হয় না, পৃথিবীর কথা হয় না, এটা আসলে কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোল করাটার নিয়ম হচ্ছে, আমি অন্য দেশের অভিজ্ঞতা থেকে বলছি যে এসেনশিয়াল প্রোডাক্ট গুলো যেগুলো সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি আঘাত করে, সেগুলোকে কন্ট্রোল করার অর্থ মনে করেন সিটি কর্পোরেশন, মেয়র
বা তার যে টিম আছে তারা হিসাব করবেন যে আগামী 1 মাসে কতগুলো ডিম ঢাকার বাজারে দরকার, কতগুলো কলা দরকার, এবং এগুলোর যে সাপ্লাই সাইডটা আছে বড় বড় হোলসেলারদের সাথে ওনারা কথা বলবেন, প্রোডাকশনটা মনিটরিং করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট মনিটরিং করবেন, করে ওনারা অ্যাসেসমেন্ট করবেন যে কি পরিমাণ মাল ঢাকা শহরে আনা দরকার। একটু আগে আপনি বলছিলেন যে চিটাগং এবং ঢাকার ভেতরে একটা জিনিসের প্রাইসের মূল্য অনেক ডিফারেন্স দেখা যায় আশ্চর্যজনক ভাবে। এটা মূল কারণ হচ্ছে ইনফরমেশন গ্যাপ, এটা কাস্টমারদের এবং ব্যবসায়ীদেরও ইনফরমেশন গ্যাপ। এট দি সেম টাইম ডেলিভারি সিস্টেম, যেটা ইদ্রিস ভাই বলেছে যে ডেলিভারি অবস্টাকেল আছে। একটা চিটং থেকে ঢাকায় মাল ডেলিভারি করতে অ্যাটলিস্ট একটা দিন লেগে যায়, অর্থাৎ একদিনের ভিতরে 4 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টার ভিতরে মাল ডেলিভারি করে চিটং থেকে ঢাকায় নিয়ে আসা সম্ভব নয়। সুতরাং ওইটা কন্ট্রোল করা যাবে না, সেটা করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। তারপরে আপনাকে একটা তথ্য দিয়ে শেষ করি, এই গত 3রা নভেম্বর টিসিবি তার প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এখন একজন খাতুনগঞ্জ বাজারে অথবা চক বাজারের দাম বাড়ে, আপনি বলতে পারেন যে ব্যবসায়ীরা দায়ী, হোলসেলাররা দায়ী, রিটেলাররা দায়ী। এখন টিসিবি যখন তার 6 মাস আগের ইম্পোর্ট করা তেল এসেনশিয়াল প্রোডাক্ট গুলোকে 3রা নভেম্বর এই মাসের গত সপ্তাহে প্রাইস বাড়ায়, আপনি টিসিবির কর্মকর্তাদের জিজ্ঞেস করেন তো অন হোয়াট বেসিস তারা প্রাইস বাড়িয়েছে। এই প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে পারেন টিসিবির কাছ থেকে, সরকারের কাছ থেকে, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের মার্কেটে কেন জিনিসপত্রের দাম বাড়ে এটার একটা ইকুয়েশন আপনি পেয়ে যাবেন। আসলে আমাদের এখানে আমরা নিয়ন্ত্রণ করি না, মাঝে মধ্যে আমরা বলি মনিটরিং এর কথা, আমাদেরকে টোটালি নিয়ন্ত্রণ করতে হবে। এর সাথে কিছু সমস্যা আছে যেগুলোকে আমরা এই ধরনের আলোচনা বিবেচনাই নেই না। যেমন বাংলাদেশে ইনফ্লেশন হয়েছে গত মাসে 6%, অর্থাৎ দ্রব্যমূল্য রাইট ওয়ে মিনিমাম 6% বাড়বে। আমাদের দেশে ডলারের মূল্য বেড়ে গেছে, অর্থাৎ আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে, এটা ইনফ্লেশনের জন্য অবমূল্যায়ন হয়েছে। সারা পৃথিবীতে দ্রব্যমূল্য সব বেড়ে গেছে, এটা আজকে বাড়েনি। গত প্যান্ডেমিকের পর থেকে আমরা এখনো প্রাইস কমার 2 বছর 1.5 বছরে আমরা কোনো কিছুর প্রাইস, এটা শুধু এসেনশিয়াল আইটেম চাল ডাল তেল নুন না, অন্য কোনো আইটেমের প্রাইস কমে নাই। এখন রড সিমেন্টের দাম, গাড়ির দাম, কসমেটিক্স এর দাম এগুলো বাড়লে কিন্তু আমরা এটা নিয়ে আপত্তি করি না, কারণ সাধারণ কনজিউমারকে এফেক্ট করে না। কিন্তু ওই জিনিসগুলো বেড়ে গেলেও দাম, সেটাও কিন্তু কনজিউমার প্রোডাক্টে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। কারণ বাংলাদেশের ওইখান থেকে যদি বেশি টাকা আসে, বেশি টাকা মার্কেটে আসে, ধনী কনজিউমার গুলো, সাধারণ কনজিউমার বাদ দেন, ধনী কনজিউমাররা যদি মার্কেটে যায় ওরা বেশি কেনাকাটা করবে। আরেকটা হচ্ছে আমাদের দেশের কনজিউমারের এডুকেশনটা নাই। টিআইবির একজন কর্মকর্তা এখানে আছেন, টিআইবির মেইন কনসেপ্ট হচ্ছে কনজিউমারদেরকে ট্রেনিং দিতে হবে, কনজিউমারদেরকে এডুকেটেড করতে হবে, কনজিউমারদেরকে অ্যাওয়ার করতে হবে। এটা হচ্ছে মেইন থিম অফ কনজিউমার ইন্টারন্যাশনাল। বাংলাদেশে সেটা কিন্তু নাই। সবিনয়ে সেক্রেটারি জেনারেলের কাছে ইনফরমেশন দিলাম যে আপনারা এডুকেশন নিয়ে কতটুকু কাজ করেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কতটুকু কাজ করেন, পলিসিতে সরকারকে কতটুকু অ্যাডভাইস করেন। এগুলো যদি না করেন, দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করে লাভ নাই, দ্রব্যমূল্য বাড়তেই থাকবে এবং এটা খুব অ্যাবনর্মাল মনে হবে। এবং আমরা যেহেতু সাধারণ কনজিউমার, আমরা এটা বেশি এফেক্টেড হই, আমরা বেশি এটা নিয়ে চিৎকার দিই। জি, নিশ্চয়ই আপনার কথার মধ্যে দিয়ে আসলে এটাই নিশ্চিত হলো যে মানুষ যে স্বস্তির জায়গাটি আসলে কম, স্বস্তি যে নেই, কেননা সব কিছুর দামই তো আসলে ঊর্ধ্বমুখী, যেটি বলছিলেন, এবং তারা আসলে ভোক্তারা আসলে চাপে রয়েছেন, অন্যদিকে মূল্যস্ফীতির চাপও রয়েছে। তো আরও এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা। দর্শক, এই পর্যায়ে আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, আশা করি বীজ সংলাপের আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমরা কথা বলছি নিত্যপণ্যের বাজার এবং জীবনযাত্রার খরচ এই শিরোনামে। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া রয়েছেন, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ী রয়েছেন, এবং একজন আমাদের সঙ্গে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সহসভাপতি রয়েছেন MS সিদ্দিকী। আমরা শুরুতেই কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি অনেকগুলো বিষয় আসলে বলেছেন। এই পর্যায়ে আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে আমরা এই যে কথাগুলো বলছি আসলে, যে দিন শেষে আসলে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখা, ভোক্তাকে স্বস্তিতে রাখা, এটি আসলে যেমন সরকারের উদ্দেশ্য, তেমনি ব্যবসায়ীদেরও আসলে এই মনোভাবটা থাকা যে আমরা আসলে তাদেরকে এক ধরনের সেবার মধ্য দিয়ে আসলে মুনাফা করা, সেই জায়গাটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করা, সেটি তো আমরা আসলে তৈরি করতে পারছি না। এবং দিন শেষে আমরা ভোক্তাদের দেখতে পাচ্ছি যে তারা আসলে ভালো থাকছেন না, তারা এখন নানান রকম চাপে রয়েছেন।
সার্বিকভাবে আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে কি করা যেতে পারে বলে মনে করেন, বা সরকারের দিক থেকে কি ধরনের উদ্ভাবনীমূলক উদ্যম বা উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন? অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তার আগেও আপনার এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি এবং আমরা বলছি জি। যে সরকার যদি এই ব্যবস্থা না নেন আর কি, তাহলে ব্যবসায়ীদের মধ্যে সব ব্যবসায়ীর কথা আমরা বলবো না, কারণ কিছুক্ষণ আগে ইদ্রিস ভাই এবং সিদ্দিক ভাই বলে যে ব্যবসায়ীদেরকে গালাগালি করলে নাকি খুব ভালো বলা হয় আর কি। আমরা সেটা বলতে চাচ্ছি না। ব্যবসায়ীদের মধ্যে সব ব্যবসায়ী না, অনেক ব্যবসায়ী সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে থাকেন। আবার অনেকে আছে সুযোগ খোঁজে, এই সুযোগ যারা খুঁজে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকারের। এটা সিদ্দিক ভাই কিংবা ইদ্রিস ভাই কিংবা আমরা ক্যাবের পক্ষ থেকে এটা করা সম্ভব না। এটা একমাত্র সরকারি পারে এবং সরকারের হাত অনেক লম্বা। আমরা ধরেন সরকার যে ভোক্তাদেরকে সচেতন রাখবে এই প্রশ্ন যদি আসে তাহলে টিসিবির মূল্য বৃদ্ধি করার কোন যুক্তির কারণ আছে বলে আমরা ক্যাবের পক্ষ থেকে মনে করি না। টিসিবি কেন তার পণ্যের দাম বাড়াবে? সরকার তো বিভিন্ন খাতে আমরা করোনা আক্রান্ত হওয়ার পর থেকে সরকার বিভিন্ন খাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নানান ভাবে ভর্তুকি দিছে কিংবা লোনের ব্যবস্থা করছে, কিন্তু সরকার যদি মনে করেন যে ভোক্তাদের সচেতন রাখতে চান তাহলে 12টা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের আছে এবং এই 12টা কমিটির কোন তদারকি বাজারে আছে বলে কিংবা আমরা ব্যবসায়ীরা মনে করেন কিনা সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তা আমরা মনে করি যে এইটাকে সরকার যেহেতু নিত্যপণ্যের দ্রব্য বৃদ্ধি পেয়েছে এবং কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা দেখার দরকার আছে। বৃদ্ধি পেয়েছে, পণ্য মূল্য বৃদ্ধি পাবে, কিন্তু কতটা বৃদ্ধি পাবে সেটাও দেখার দরকার আছে। এটা সরকার দেখতে পারে, এটা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এটা দেখা সম্ভব না। তা আমরা মনে করি যে সরকার এই যে টিসিবির মাধ্যমে যে পণ্য দিচ্ছে এটার পরিমাণ এবং সংখ্যা দুইটাই বাড়ানো দরকার আমরা মনে করি। এবং যদি সরকার মনে করেন তাহলে রেশনিং ব্যবস্থা করে হইলো যারা সাধারণ ভোক্তা যারা আর কি তাদেরকে কিছুটা স্বস্তি দিতে পারেন বলে আমরা ক্যাবের পক্ষ থেকে মনে করি। জি, আমরা হুমায়ুন কবির ভূঁইয়া আমরা কিন্তু এমনটাও দেখতে পাই যে বাজারে দাম যখন বাড়ছে হু হু করে বাড়ছে, কিন্তু কমার ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতি। যখন বাজারে কমে সেটি কিন্তু আমরা টের পাই না, মানে কমানো খুব একটা হয় না। না, এটা তো আমরা তো বিভিন্ন সময় আমাদের আবেদনের প্রেক্ষিতে এবং আমরা যারা এখানে কথা বলছি আমাদের প্রত্যেকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু কোন জায়গাতে ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে, এনবিআর এর সাথে আলোচনা করে কিন্তু কোন পণ্যের দাম কিন্তু ট্যাক্স ফ্রি করা হয়েছে। এটার ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না। দেখা গেছে যে এটাও কমে আসছে, সরকার কমানোর পরেও কিন্তু তারা সেইভাবে যে পরিমাণ কমানো হচ্ছে সেই পরিমাণ কমে বললে বাজারে আমরা তা কোনো প্রভাব দেখি না। আর বাজার মনিটরিংটা সরকারের এখন নাই। আমরা মনে করি যে বাজার মনিটরিংটা সরকার বাজার মনিটরিং করার মানে এই না যে গিয়ে কাউকে জরিমানা করা কিংবা কাউকে দণ্ড দেওয়া। আমরা মনে করি যে সেটা বাজার মনিটরিং করা, বাজারে গিয়া পণ্যের দাম সম্পর্কে জানা এবং এটা ক্রেতারা বিক্রেতারা কিভাবে এটাকে করতেছে সেটা দেখা দায়িত্ব সরকারের এবং সরকারই পারে শুধুমাত্র সেটা দেখতে। এটা আমরা মনে করি যে সরকারের নিবিড় পর্যবেক্ষণের দরকার আছে এবং সিদ্দিক ভাই যেটা বলেন যে কন্ট্রোলের দরকার আছে, অবশ্যই আমরা মনে করি কন্ট্রোল অবশ্যই দরকার আছে এবং কন্ট্রোল করা উচিত বলে আমরা ক্যাবের পক্ষ থেকে মনে করি। জি, অনেক ধন্যবাদ। আপনি সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ী যুক্ত রয়েছেন মোহাম্মদ ইদ্রিস। মোহাম্মদ ইদ্রিস, আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে অনেক সময় এই যে আমরা দেখতে পাই যে বাজারের অনেক সময় অভিযোগ আসে আসলে যে সিন্ডিকেটের বিষয়টি, যেটি আলোচনায় বিরতির আগেও আমরা বলছিলাম যে অনেক সময় সিন্ডিকেট বা কারসাজি এই জাতীয় বিষয়গুলো একসময় বলা হতো, কিন্তু এইটার আসলে ভিত্তি বা বাস্তবতা আপনি ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এটি আসলে কি কোনো পণ্যের ক্ষেত্রে এই ধরনের সিন্ডিকেট বা কারসাজি করা হয় না? বিষয়টা কি এরকম? তো আমরা বারবারই শুনে আসতেছি এটা সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা সিন্ডিকেট সরকার খুঁজে পায়নি। তো এটা কারণটা কি, এটা বলে কেন? যদি আসলে যদি সিন্ডিকেট থেকে থাকে তাহলে এগুলিকে আইনের আওতায় আনা হোক। এগুলিকে আমিও বলবো এগুলিকে আইনের আওতায় আনার প্রতিটি জন্য। পণ্যেই কিন্তু একচেটি আধিপত্য দেখা যায় যে এক একটি গ্রুপের বা এক একটি প্রতিষ্ঠানের একচেটি আধিপত্য থাকে কিছু কিছু পণ্যে, সেটি চালের ক্ষেত্রে আমরা দেখি। জি জি, যেমন মনে করেন কিছু কিছু পণ্য যেগুলি সাধারণ ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতে পারে না, বা এগুলি সাধারণ ব্যবসায়ীরা এগুলি পণ্য ওঠানামো করতে পারে না, এগুলি কিছু বড় বড় যারা গ্রুপ আছে তাদের নিয়ন্ত্রণে থাকে। আর যেগুলি নিত্য প্রয়োজনীয় যেমন আপনার চাল, ডাল, তো পেঁয়াজ,
এগুলি হয়তো সাধারণ ব্যবসায়ীরা করে থাকেন, তবে এগুলি আপনার সাথে সাথে আপনি রিপোর্ট পেয়ে যাচ্ছেন কখন কি হচ্ছে না হচ্ছে, কি কারণে বাজারটা বাড়লো। তবে অন্যান্য জিনিস যেগুলি আমাদের বিদেশ থেকে আসতেছে এগুলি আমরা নিজেরাও দেখতেছি, এগুলির বিদেশে আপনার এগুলির দাম বেশি, আপনার ক্যারিং চার্জ বেশি, আপনার ফ্রেট চার্জ বেড়ে গেছে, আপনার এই সব মিলিয়ে এগুলির দাম বেশি আছে। তবে এই যে আমাদের যেমন সিদ্দিকী ভাই বললেন, এটাকে আসলে এটা কন্ট্রোল করা দরকার, মনিটরিং বলেন আর কন্ট্রোল বলেন, এটা করা দরকার। এটা সরকারেরই এটা নিয়ন্ত্রণ করতে পারবে, সরকার ছাড়া এটা আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এম এস সিদ্দিকী রয়েছেন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সহসভাপতি। এম এস সিদ্দিকী, আপনার কাছেও আসলে একই বিষয়ে জানতে চাইবো যে এই একটা সময় এই ধরনের একটি ধারণা ছিল যে ব্যবসায়ীরা অনেক সময় কারসাজি করে দাম বাড়িয়ে দিতেন বা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিতেন। মুক্তবাজার অর্থনীতিতে কি এখন আসলে সেই ধারণাটা আসলে পরিবর্তন হয়েছে কিনা, এবং হয়ে থাকলে ভোক্তারা আসলে সেই সুফল কেন পায় না? হ্যাঁ, আসলে সরকারিভাবে মেঠো বক্তৃতা এক জিনিস আর গবেষণার ফসল সুনির্দিষ্ট প্রমাণ সহ এটা আসলে বাংলাদেশে কখনো কোনো সিন্ডিকেট বের করা যায় নাই। এটা এটা দুঃখ, কিন্তু আমরা প্রত্যেকে এই কথাগুলো বলি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আপনি শুনে একটু আনন্দিত হতে পারেন, সেটা হলো যে গত সপ্তাহে এফবিসিসিআই, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য হোলসেলাররা দায়ী। এরকম একটা সস্তা মন্তব্য এফবিসিসিআই কি করে করে আমি ঠিক জানি না। আপনাকে মার্কেটের ধন্যবাদ হুমায়ুন কবির ভাইকে, উনি একটা চমৎকার ধারণা দিয়েছেন। মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ার মার্কেট মেকানিজমটা একটা বিরাট কাজ করে। সেটা হচ্ছে যে জিনিসপত্রের যখন দাম বেড়ে যায় তখন জিনিসের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ যখন দাম বেড়ে যাচ্ছে তখন কনজিউমার মনে করে যে আমার তো এই মাসে 5 কেজি লাগবে, আগে এই মাসের জন্য আমি 10 কেজি 15 কেজি কিনে রেখে দিই, যাতে আগামী মাসে আমার দ্রব্যমূল্যের চাপটা আমার উপর না আসে। এই যে ইমপেশেন্স বিহেভিয়ার, এটা দ্রব্যমূল্যকে কিন্তু অ্যাক্সিলারেটেড করে। আচ্ছা, জিনিসপত্রের যখন দাম কমতে থাকে তখন কিন্তু কনজিউমার তার 5 কেজি মাসে লাগবে, সে কিন্তু তখন 3 কেজি কেনে, 5 কেজি কেনে না। এখন এই যে বিহেভিয়ারটা, এটা হচ্ছে এইটা, এবং দোকানদারদের বা ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা এবং কনজিউমারদের বেশি কেনা কম কেনার চেষ্টা, বেশি বিক্রি কম বিক্রি, এটাই মার্কেট মেকানিজম। এই মেকানিজমটাকে আমরা টোটালি ইগনোর করি আমরা যখন আলোচনা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো একটা মার্কেটে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি স্টেক হোল্ডার ভূমিকা রাখে, কনজিউমার এবং সেলার। এবং উপর থেকে সরকার তার পলিসি দিয়ে বিভিন্ন রকম মেকানিজম দিয়ে বাজারকে মনিটর করে, কন্ট্রোল করে, প্রভাবান্বিত করে। এখন আমরা যখন আলোচনা করতে যে আমরা শুধু ব্যবসায়ীদের ভূমিকাটাকে আলোচনা করি। যেমন হুমায়ুন ভাই বললেন যে প্রাইস যখন কমে, বা আপনিও বললেন যে প্রাইস যখন কমে আমরা বুঝি না কেন। প্রাইস যখন কমতে থাকে তখন এটার যে সাফারিংটা বিজনেসম্যানদের উপর পড়ে, তার যে লস হয়ে যায়, তখন সে আপ্রাণ চেষ্টা করে প্রাইসটাকে ধরে রেখে নিজে অন্তত ব্রেক ইভেনে থেকে নিজেকে রক্ষা করা। এই জন্য প্রাইসের ফলটা স্লো হয় না। এটা কিন্তু আসলে আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে যখন কমে তখন বাংলাদেশের বাজারে সেটির প্রভাব পড়তে অনেক সময় লেগে যায়। এটা তো বাস্তব কারণে আপনি সিঙ্গাপুরের একটা মার্কেট থেকে কমার ক্ষেত্রে সিঙ্গাপুরে যদি আজকে দাম কমে যায়, সেই দামে নতুন প্রাইসে নতুন প্রোডাক্ট বাংলাদেশে যদি আনতে হয় তাহলে কতদিন লাগে? মিনিমাম 3 মাস। একটি জাহাজ পেঁয়াজ নিয়ে যদি ইন্দোনেশিয়া থেকে শুরু হয়, চিটং পোর্টের কাছে এসে 15 দিন জাহাজে পড়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কমতে গিয়ে আবার হয়তো তখন আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে, আবারও দাম বেড়ে গেছে, ভোক্তা আসলে সুফল পান না। সেটা সুফল পেতে হলে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। 3 মাসের ভিতরে অন্য একটা ঘটনা ঘটে যেতে পারে। তো সুতরাং এইটা হিসাবটা মেলানোটা অ্যাকচুয়ালি একটা গবেষণার বিষয়। সাদা চোখে এই জিনিসটাকে আমরা অ্যাসেস করতে পারবো না। এটা বিবেচনা নেওয়া উচিত সকলের। নিশ্চয়ই আমরা আরো কথা বলতে চাই। এই পর্যায়ে আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক বৃন্দ, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমরা কথা বলছি নিত্যপণ্যের বাজার ও জীবনযাত্রার খরচ এই শিরোনামে। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত রয়েছেন। সরাসরি প্রশ্নে যেতে চাই। আমাদের সঙ্গে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া রয়েছেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আপনার কাছে আসলে শেষ পর্যায়ে অনুষ্ঠানের আমরা শেষ ভাগে জানতে চাইব যে মোটা দাগে আসলে এই যে করোনা পরবর্তী একটি অর্থনীতি আমরা পার করছি, যেখানে আপনারা বলছিলেন যে নানান রকম পণ্যের দাম বেড়েছে, তাদের মানুষের আসলে চলাচলের খরচ বেড়েছে, যাতায়াত খরচ বেড়েছে,
সার্বিকভাবে আসলে ভোক্তারাই আসলে সব থেকে অসহায় অবস্থার মধ্যে এখন রয়েছেন। তো এই অবস্থায় আপনারা অনেকগুলো বিষয় বলেছেন, যে মনিটরিংয়ের কথা বলেছেন। এর বাইরেও কি আসলে অনেক সময় যেগুলো আমাদের জরুরি ভোগ্য পণ্য সেসব ক্ষেত্রে শুল্ক ছাড়ের কিছু বিষয় রয়েছে, এই ধরনের উদ্যোগগুলো নেওয়ার সুযোগ রয়েছে কিনা, বা আর কি করা যেতে পারে ভোক্তাদেরকে আসলে স্বস্তি ফেরাতে, বা ভোক্তাদেরকে একটু সাধারণ সহজ জীবনযাপন করার যে সুযোগ করে দেওয়া, সেই সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে? সরকারের কাছে আমাদের, আমরা এর আগেও এই কথা বলেছি এবং আমরা এখনো বলছি, আপনার এই অনুষ্ঠান থেকে আমরা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য ভোক্তাদেরকে যদি একটা স্বস্তির মধ্যে আনতে হয়, তাহলে সরকারকে কিছু কিছু পণ্য সরকারকে ছাড় দিতে হবে। সরকারের হাত অনেক লম্বা, সরকার বিভিন্ন খাতে ছাড় দিয়ে আসছে। আমরা মনে করি নিত্য পণ্য যেগুলি আছে, যেমন যারা আমদানি করেন তাদের সাথে সরকারের একটা বৈঠক, সরকারের নিত্য পণ্য দ্রব্যাদি সংলাপ করা উচিত এবং এইগুলির দাম কমানোর জন্য ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এটাকে কমানো যায় সেটা করা দরকার। একটা কথা আমি অবশ্য সিন্ডিকেটের সাথে একমত নই, এটা হলো যে সিন্ডিকেট করতে হয় না, সিন্ডিকেট অটো হয়ে গেছে। আমাদের ধরেন ব্যবসায়ীদের মধ্যে এমন কিছু লোকজন আছে যারা এমন অবস্থার সৃষ্টি করছে যে পুকুরে যেমন বড় মাছ ছোট মাছগুলি খেয়ে ফেলে, ঠিক একই অবস্থায় আপনার চিনির বাজারের কথা বলেন, আপনি আমার সয়াবিন তেলের কথা বলেন, সেগুলি একই অবস্থা এখন দাঁড়াচ্ছে। এখন সরকারের হাতে কোনো মাল নাই, সরকারের হাতে কোনো দ্রব্য নাই, কিন্তু বাজারে আমাদের 4 থেকে 5টা কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানির কাছে এই ধরনের মাল নেই। সুতরাং অটো হয়ে গেছে, এটা সিন্ডিকেট করতে হয়েছে না, এটা সিন্ডিকেটটা অটো হয়ে গেছে। এবং সরকার কোন রকম চাপ সৃষ্টি করলেই তারা এটার এগেইনস্টে তারা দাঁড়াইতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তো আমরা মনে করি সরকারকে ব্যবসায়ীদের সাথে আলোচনার মধ্য দিয়ে আসলে এগোতে হবে, আলোচনার মধ্য দিয়ে এটাকে আসতে হবে। এবং অন্যান্য খাতে যেগুলি দরকার, সরকারের যেমন আপনার তেলের দাম বাড়লে পরে ট্রাকের ভাড়া বাড়বে, এই ভাড়া বাড়লে পরে পণ্যের উপরে এটা পড়বে, এইগুলো সরকারের মাথা, সরকারের যারা নিশ্চয়ই সরকার বিবেচনায় নেওয়ার কথা বলছেন। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভাই। আমাদের আসলে সময় স্বল্পতা, আমরা ছোট ছোট করে জানতে চাইবো। আমাদের সঙ্গে মোহাম্মদ ইদ্রিস রয়েছেন, খাতুনগঞ্জের ব্যবসায়ী। আপনার কাছ থেকে আপনার শেষ বক্তব্য আসলে জানতে চাইবো যে এই মুহূর্তে যে ধরনের আমরা দেখছি যে ভোক্তার জীবনমানের যে ছন্দপতন, সেটি থেকে আসলে তাদেরকে একটু স্বস্তি দিতে কি করা যেতে পারে বলে মনে করেন? জি মোহাম্মদ ইদ্রিস, আনমিউট করে কথা বলতে হবে, আপনার মাইক্রোফোনটি মিউট রয়েছে সম্ভবত। জি ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি, তো আসলেই জনগণের তো কষ্টই হচ্ছে, এটা তো ঠিক, এটা আমরা নিজেরও একজন বক্তা হিসেবে আমরা বুঝতে পারি। তো আসলে এটা আমার মতে এটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকার এবং ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে বসে আলাপ আলোচনা করে, যেমন আমাদের হুমায়ুন ভাই যেটা বললেন, এই ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে যেটা আপনার ডিউটি বা যেগুলিতে বেশি আছে এগুলি হয়তো কিছু ছাড় দিলে হয়তো, তাহলে হয়তো বাজারটা একটু নিয়ন্ত্রণে আসতে পারে। আর এই যে বর্তমানে আরো একটা সমস্যা, আপনার যেমন তেলের বাজার হঠাৎ করেই বেড়ে গেছে, এটা নিয়েও আমরা দেখা যাচ্ছে আপনার পরিবহন সেক্টরে একটা নৈরাজ্যের মতো সৃষ্টি হয়ে গেছে। তো এইগুলি তো আসলে প্রভাব তো আসলে জনগণের উপরেই পড়বে, সাধারণ ভোক্তার উপরেই পড়বে। তো এইগুলি, এই বিষয়গুলি নিয়ে সরকারকে আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে সুনির্দিষ্ট করে বলবার জন্য। এমএস সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সহসভাপতি। আপনার কাছে আসলে শেষ বক্তব্য জানতে চাইবো এই একই বিষয়ে, যে আমরা ভোক্তাকেই তো আসলে সরকারের চাওয়া যে তাদেরকে স্বস্তিতে রাখা, তাদের ভালো রাখা, সেই জায়গাটি নিশ্চিত করতে এখন আসলে এইরকম একটি বিদ্যমান পরিস্থিতিতে কি করা যেতে পারে বলে মনে করেন? আপনার অভিজ্ঞতার কথা বলি, 2 বছর আগে, করোনার আগে, আমি এরকম একটা আলোচনার সময় আপনাদের স্টুডিওতে উপস্থিত ছিলাম। সেখানে দেখা গেল আলোচনা করে পেঁয়াজের সমস্যাটা সমাধান করার জন্য সরকার বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে বললো যে তোমরা জরুরি ভিত্তিতে অন্য দেশ থেকে, ইন্দোনেশিয়া বা চায়না থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করো। ওরা আমদানি করলো এবং ওইটাতে ছোট্ট একটা প্রফিট দিলে ব্রেক ইভেন প্রাইসে ওরা টিসিবি কে এই পেঁয়াজগুলো দিয়ে দিল। ইমার্জেন্সি বেসিসে খুব অল্প দিনের ভিতরে একটা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার বা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য একটা সাকসেসফুল চেষ্টা সরকার করেছিল। এর ভিতর দিয়ে আপনার প্রশ্ন উত্তরের সাথে বলি, সেটা হচ্ছে যে ট্যাক্স কমিয়ে দিয়ে, ডিউটি কমিয়ে দিয়ে যে প্রাইস স্টাবিলাইজেশন, এটা খুব ভালো পদ্ধতি নয়, এটা অনেকটা কোরামিন ইনজেকশনের মতো।
রোগী মরে যাচ্ছে তখন তাকে দিয়ে বাঁচানো, 1 ঘন্টা বাঁচিয়ে রাখা। সুতরাং আসলে পরিকল্পিতভাবে বাজারকে নিয়ন্ত্রণ করা এবং তাকে সাপ্লাইটাকে এনশিওর করা, ডেলিভারিটাকে এনশিওর করাটাকে করার জন্য জি। ব্যবস্থা নেওয়াটাই সবচেয়ে বড় সঠিক পদ্ধতি বলে মনে হয়। জি, নিশ্চয়ই আসলেই সুপরিকল্পিত এবং সমন্বিতভাবে আসলে সবার সাথে আলোচনার মধ্য দিয়ে বোধহয় এই সমাধানগুলো কার্যকর হতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজন অতিথিকেই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব যে ভোক্তাদের জীবন মান যেন স্বস্তিতে ফিরে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বীজ সংলাপ শেষ করব। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।